powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। শ্রাবণে রয়েছি। আমরা জানি 22শে শ্রাবণ মানেই কবিগুরুর চলে যাওয়া, কিন্তু সব চলে যাওয়াই চলে যাওয়া নয়, কিছু চলে যাওয়া অনন্তকালের জন্য থেকে যাওয়া। ঠিক সেরকমই একটি দিন হচ্ছে 22শে শ্রাবণ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সুদূর আমেরিকা প্রবাসী সহেলী বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক স্বাগত। আমেরিকার জায়গাটার নাম আপনি যদি বলে দেন। আরকানসাস স্টেট। আরকানসাস স্টেটে আপনি থাকেন আমেরিকায়, এবং আমি একটু আগে গল্প করে শুনছিলাম যে দীর্ঘ 20 বছর উনি ওখানকার বাসিন্দা, কিন্তু ওই মাটির টান, নারীর টান, কলকাতায় আসতেই হয়। বছরে একবার করে আসেন এবং আসলে পরে আমাদের সঙ্গে উনি যুক্ত হন। আজকে 21শে শ্রাবণের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা। তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ নিবেদনে সহেলীর সঙ্গে আমাদের এগিয়ে যাওয়া। সহেলী খুব ভালো গাইতে পারেন, খুব ভালো কবিতা বলতে পারেন, খুব ভালো লিখতে পারেন। একটা ভীষণ প্রতিভাধর একজন মানুষ। তার সঙ্গে কিছুটা সময় কবিতায় এবং গানে। তো শুরু করি পথ চলা। Oh
আমাদের আজকের আলোচনার বিষয় দুঃখ মরণে ও মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু বহুবার এসেছে। তার জীবনে মৃত্যুকে তিনি প্রত্যক্ষ করেছেন সেই ছোট্টবেলা থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে এসেও। কিন্তু মৃত্যু তার কাছে হেরে যাওয়া নয়, এবং তিনি তার নিজের মৃত্যু দিয়েও সেটাই প্রমাণ করে গেছেন। শ্রাবণ মাসে তার চলে যাওয়া, বৈশাখে তার আগমন, শ্রাবণে তার চলে যাওয়া। অথচ দেখুন, কবিগুরু নিজে এই বর্ষা অর্থাৎ আষাঢ় শ্রাবণ এই দুটি মাসকে কি অসম্ভব ভালোবাসতেন। সেই শ্রাবণেই তার চলে যাওয়ার দিন নির্ধারিত হয়েছিল। তো আমরা চলে যাব এবারে, যেহেতু কবিতায় এবং গানে, তো সহেলির নিজস্ব একটি প্রতিভা রয়েছে, নিজে লেখেনও আপনি, তাই তো? হ্যাঁ, একদম। আজকে কবিগুরুর কবিতায় পাঠ করবেন। আজকে কবিগুরুর কবিতায় চলে যাই। একটি কবিতা, যেটির নাম সৌরানীর স্বাদ, একটি বিখ্যাত কবিতা, সবাই জানেন। সেটি পড়ছি, পাঠ করছি। সৌরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বুদ্ধি বরিনি এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঁগাতনিকে ডেকে দাও। স্যাঁগাতনি এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। স্যাঁগাতনি বললে, প্রকাশ করে বলো। সৌরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপর একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে নস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালেনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেবো গজতন্ত্রের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, এ কোন ঘরের বউগা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই,
রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁকা পরলেম আর লাল পেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম। দূরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপর সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরের দিন সকালে হাতির ওপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, একসময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দৌড়ানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শামুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজেশ বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো জানি না, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ সে আমায় শুধায়, তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি নে। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দৌড়ানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সৌরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেম, আঁকলে বেড়ালেম, বাজাতে পারলেম না। অপূর্ব। এবং এর ভেতরের যে অর্থ, অভ্যন্তরীণ অর্থ, এটা যে কত সহজ করে বললেন কবি, কত কঠিন কথাকে, যে আমরা আপেক্ষিকভাবে ভালো থাকার অভিনয় করি, কিন্তু ভালো থাকতে গেলে মাটির সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে হয়। আজকে দুঃখ মননে মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ, তার মৃত্যু চেতনা আমরা যদি দেখি, সেই ছেলেবেলায় যখন তিনি ভানুসিংহের পদাবলী লিখছেন কিশোর বয়সে, সেখানে কি তিনি কি লিখলেন, মরণরে তুহুমম শ্যাম সমান। এই যে মৃত্যুকে কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন, রাধার মুখ দিয়ে তার এই কথার মধ্যে দেখবেন মৃত্যুকে তিনি কত রকম বিভঙ্গে দেখেছেন। কিন্তু মৃত্যু চেতনা, আসল কথা দেখবেন, যখন আমাদের প্রিয়জন পরিজন চলে যায়, আমাদের ভেতরে একটা অদ্ভুত বেদনা তৈরি হয়। কিন্তু যে মানুষটা মৃত্যু পথে যাচ্ছেন, তার ভেতরে কি হয়, রবীন্দ্রনাথ সেটি তার নিজের চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন, যে যেন মৃত্যু ভয়কে আমরা কখনো অশ্রদ্ধা না করি। তো আজকে 21শে শ্রাবণ, আগামীকাল 22শে শ্রাবণ, কবিগুরুর চলে যাওয়ার দিন। যদিও ক্যালেন্ডারের তারিখে কালকে 7ই আগস্ট পড়েছে, অনেক সময় 9ই আগস্ট পড়ে, অনেক সময় 8ই আগস্ট পড়ে। আমরা বাংলা তারিখটাকে মেনে নিয়েই তো পালন করব, তাই কালকে 22শে শ্রাবণ। তো চলে যাই আবার পরের গানে। সহেলি, গানই তো যাবে এবারে। চির বন্ধু চির নির্ভর চির
সহেলির সাথে একটু কথা বলতে ইচ্ছেই করছে যে আমেরিকায় এত বছর থাকার পরেও রবীন্দ্র চর্চাটাকে কিভাবে ধরে রেখেছেন, এবং সেখানে যখন আপনি 20 বছর আগে গিয়েছিলেন সেখানে কি পরিস্থিতি পেয়েছিলেন যে বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা আবহ তৈরি হয়েছিল? বাঙালি সমাজ বলে কিছু ছিল না, এখনও যে খুব আছে তা নয়, কিন্তু আমার মনে হয় যদি চর্চা রাখা যায়, নিজের মনেই রাখা যায়, যদি কেউ ইচ্ছে করে এখানে এসে সে কথা বলবে, কারণ আমার চারিপাশে যারা আছে প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আমেরিকান, এবং তারাও আমার গান শুনে, আমার কবিতা শুনে কথাটা বুঝতে পারছে না বা টোনটা শুনে তাদের খুবই ভালো লেগেছে। মানে আমার যারা ধরো কলিগ আছে তারা সবাই আমেরিকান, এবং তারা খুব বিয়ে করে, মানে শুনে তারা মুগ্ধ হয় গানে যখন টোনটা তার রবীন্দ্রসঙ্গীত বা কবিতা তারা ভালোবাসে। সুতরাং চর্চা রাখতে গেলেই যে মানে এখানেই থাকতে হবে এরকম কোনো আমি বিশ্বাস করি না। আমার মনে হয় ভেতরে যদি চর্চা থাকে, ভেতরে যদি ভালো লাগে, এটাকে এগিয়ে নেওয়া যায়। আমার ওখানে যখন গিয়েছিলাম বাঙালি পরিবেশ একেবারেই ছিল না, বাঙালি ছিলই না রাদার। এখন অনেক বাঙালি হয়েছে, কিন্তু অনেক বাঙালি থাকলেও যে রবীন্দ্রনাথ গান বা বাঙালি পরিবেশ থাকলেই যে সাহিত্য সংস্কৃতির চর্চা হবে সেটাও নয়। হ্যাঁ, সুতরাং এটা নিজের মনে ধরে রাখাটাই সব থেকে শ্রেষ্ঠ। কিভাবে শুরু করলেন ওখানে? আমি এখান থেকে আমি বাণীচক্রের ছাত্রী, অ্যাকচুয়ালি আমি সুমিত্রাদির কাছে, সুমিত্রা সেনের ছাত্রী ছিলাম, এবং পরবর্তীকালে যখন সুমিত্রাদি ক্লাস নিতেন না, শ্রাবণীদি ইন্দ্রাণীদি সবারই ক্লাস করেছি, এবং ওখানে গিয়ে বনানী ঘোষ, বনানীদির কাছে তারপরে আমি গাইতাম বিভিন্ন স্টেজ ফেজ বিভিন্ন জায়গায়, তারপরে করতে করতে ধরে রাখছি। ওখানকার যে বেঙ্গলি কমিউনিটি আপনিই তৈরি করেছিলেন? তখন তৈরি করেছিলাম, হ্যাঁ, আমরা শুরু করেছিলাম, এখন ওটা অনেক বড় হয়ে গেছে আরো। আচ্ছা, এবং আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকমের উৎসব করে থাকেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, করে থাকি। পয়লা বৈশাখ খুব বেশি হয়তো হয় না, আপনাদের সঙ্গে তুলনা করলে চলবে না, কিন্তু মোটামুটি পয়লা বৈশাখ, দুর্গাপুজো এগুলো হয়, সরস্বতী পুজো। আসল কথা কি বলুন তো সহেলি, আমাদের এখানে তো পুরো সংস্কৃতিটাই বাংলা সংস্কৃতি, একদম। আর ওখানে তো একটা ভিন্ন সংস্কৃতির মধ্যে থেকে আপনার নিজস্ব সংস্কৃতিকে বজায় রাখা, তাদের ক্যালেন্ডার অনুযায়ী আপনাদেরকে চলা, একদম সেই কারণে আপনাদের অনেকটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আমাদের যেমন সপ্তাহ শেষে দুর্গাপুজো, সপ্তাহে শেষে দুর্গাপুজো করতে হয়, তো এরকম ভাবেই তারপরেও কিন্তু জীবন এগিয়ে যায়, এটাই হচ্ছে আসল কথা। চলে যাই পরের গানে। এবার গান না কবিতা? গান শ্রাবণের ধারার মতো পরক ছড়ে। শ্রাবণের ধারার মতো পরক ঝরে, পরক ঝরে, শ্রাবণের ধারার মতো পরক ঝরে, পরক ঝরে, তোমারে সুর
ছাড়ে না একেবারে তোমার ওই বাদল মায়ে দেখ জাগায় সে শাখায়, যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল মায়ে দেখ জাগায় সে শাখায় জাগেছ জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, জাগেছ জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারে স্তরে স্তরে করুক প্রাতে সুরের ধারা, নিশিদিন এ জীবনের তৃষণ পারে ভুখের পারে, শ্রাবণের ধারার মতো করুক ঝরে করুক ঝরে তোমারে সুরটি আমার মুখের পরে মুখের পরে, শ্রাবণের ধারার মতো করুক ঝরে করুক ঝরে। আজকে আমরা দুঃখ মননে ও মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ নিয়ে পথ চলছি। রবীন্দ্রনাথের মৃত্যুকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তার মায়ের চলে যাওয়া অর্থাৎ মাতৃবিয়োগ থেকে আমরা জীবন স্মৃতিতে তার উল্লেখ পাই, কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুকে বহুবার প্রত্যক্ষ করেছেন। শুধু তো মা নয়, তার প্রিয় বৌদি কাদম্বরী দেবীর চলে যাওয়া তাকে ব্যথিত করেছিল, তাকে আঘাত দিয়েছিল এতটাই যে আজীবনকাল তিনি সেই ব্যথাটাকে বহন করেছেন। পরবর্তীতে তার স্ত্রীর চলে যাওয়া, তার সন্তানদের চলে যাওয়া, একের পর এক মৃত্যু, এবং তার ভাইপো বলেন্দ্রনাথের মৃত্যুও কিন্তু তার ক্ষেত্রে একটা বড় আঘাত তৈরি করে। পরে দীনু ঠাকুরের চলে যাওয়া, একের পর এক মৃত্যুকে তিনি প্রত্যক্ষ করেছেন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। কিন্তু তারপরেও তার কলমে মৃত্যু চেতনা কিন্তু অত্যন্ত গভীরভাবে দেখা দিয়েছে। আমরা জানি না, আমরা এত শোক পেলে হয়তো ভেঙে যেতাম, নুইয়ে যেতাম, নিজেরা আর উঠে দাঁড়াতে পারতাম না, কিন্তু রবীন্দ্রনাথ তার মৃত্যু দিনটা দেখুন কি অদ্ভুত, 22শে শ্রাবণ, যে শ্রাবণকে নিয়ে তার এত আবেগ, সেই শ্রাবণই তার মৃত্যুদিন লেখা হয়েছিল। অচলায়তন তিনি ভেঙেছিলেন, কিন্তু মৃত্যুদিনে তার দেহ সেই অচলায়তনের মতোই পড়ে থাকলো। চলে যাব গানে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যায় চলে
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো তবু মনে রেখো। যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতন আছে না আছে মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আঁখে পাতে, যদি জল আসে আঁখে পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে মনে রেখো যদি পরে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন মনে, মনে রেখো মনে রেখো তবু মনে রেখো। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুঃখে মননে মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথে। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি প্রান্তে আমরা ফিরছি শেষ পর্বটুকু নিয়ে, সঙ্গে থাকবে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুঃখে মননে মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথের একদম শেষ পর্ব। সহেলির গান কবিতায় আমরা সেজে উঠব। শুরু করি আবার এই পর্বটি। তো 22শে শ্রাবণ, 25শে বৈশাখ আমেরিকায় আপনার স্টেটে কিভাবে পালন করা হয়?
কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না? 25শে বৈশাখও হয় না? 25শে বৈশাখ একজন দাদার বাড়িতে এবারে হয়েছেন, উনি নিয়েছেন। আগে আগে হতো, কিন্তু এখন মানে চেঞ্জ হচ্ছে। বাঙালি, ওইটাই বললাম, বাঙালি থাকলেই যে সব সময় হতে পারবে, লোকের কাজকর্মও আছে, লোকে অনেক ব্যস্তও থাকে, এবং আমিও ব্যস্ত থাকি, সুতরাং মানে সেভাবে হয় না। সানডেতে আপনারা করতে পারেন, সেটাও করা হয় না? সব সময় যে হয়, 22শে শ্রাবণ সত্যি কোনোবার হয়নি, তো সেজন্য এবারে যখন এলাম তো বললাম 22শে শ্রাবণ উপলক্ষে একটা থাক আমার করা এখানে, আপনার একটা স্মৃতি থাকলো। হ্যাঁ, একদম নিশ্চয়ই। একদম। আশা করবো আপনার বন্ধু বান্ধব প্রিয়জনরা নিশ্চয়ই দেখছেন সেখানে। হ্যাঁ, দেখবেন আর নিশ্চয়ই। এখন তো আমরা এগিয়েছি অনেক। এখন ইউটিউবে সিটিভিএন এর পেজ পাওয়া যায়, পেজ রয়েছে, সেখানে এপিসোডটা থেকে যাচ্ছে। সিটিভিএন এর ফেসবুক পেজে একদম লাইভ এপিসোড, সেটাও থেকে যাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের সময় মতো করে দেখতে পারবেন। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি সহেলি, যত বেশি প্রচার প্রসার হবে রবীন্দ্র ভাবনার, তত কিন্তু আমরা সমৃদ্ধ হব। নিশ্চয়ই। রবীন্দ্রনাথ কিন্তু ফুরিয়ে যাওয়া। আমি ওখানে আমেরিকানদের মধ্যে আমি রবীন্দ্র ভাবনা করি বিভিন্ন কলেজে, স্কুলে, যেগুলো অনেক সময় ইংরাজিতে বলি, আর গান বা কবিতাটা বাংলায় করি, বা অনেক তো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তো ইংরাজি কবিতা আছে, সেগুলো পড়ি তাদের সামনে, এবং দে অ্যাপ্রিসিয়েটেড ইট অ্যাকচুয়ালি, ওদের খুব ভালো লাগে এগুলো শুনতে। আমি তো বললাম রবীন্দ্রনাথ তো ফুরিয়ে যাওয়ার নন, যে না আলোচনা করতে করতে শেষ হয়ে গেল। ফোরানোর নয়, একদমই নয়। প্রতিদিন প্রতিনিয়ত তাকে নতুন করে পাওয়া। তো এবারে একটু কবিতা শুনে নেবো আমরা। কবিতা থেকে একেবারে গানেই চলে যাচ্ছি লিঙ্ক করে। যদি দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বেদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, তোমার ভ্রুকটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে বাকি, আছে নাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমারে আমার চেয়ে বড় বলে দিয়েছিল গণি, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত
আজকে আমাদের অনুষ্ঠান দুঃখ মননে ও মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ, 22শে শ্রাবণের ঠিক আগের দিনের এই বিশেষ মৃত্যু চেতনা উপলক্ষে অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য সেই মহাজীবনকে আমাদের প্রণাম। আজকে সহেলী বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সহেলী দীর্ঘদিন আমেরিকায় বাসিন্দা, কিন্তু তার আগে কলকাতায় যখন তিনি ছিলেন, কলকাতার কোথায় আপনার জন্ম, বড় হওয়া? আমি অ্যাকচুয়ালি নবদ্বীপের মেয়ে, কিন্তু কলকাতায় পড়াশোনা করেছিলাম। আমি সফটওয়্যারে ডিগ্রি করেছিলাম, মাস্টার ডিগ্রি করেছিলাম সফটওয়্যারে। তো এখন আপনি কি ওখানে মানে চাকরি করছেন? আপনি বিবাহ সূত্রে আমেরিকায় গেছেন না কর্মসূত্রে গেছেন? বিবাহ সূত্রে আমেরিকায়, এবং 20 বছর কাটিয়ে দিয়েছেন। 20 বছরের বেশি হয়ে গেছে। 20 বছরের বেশি, প্রায় 25 বছরের কাছাকাছি। ওরে বাবা! তো কিন্তু আপনার রবীন্দ্র চর্চা আপনাকে একদম মানে পুরোপুরি বাঙালি করে রাখতে পেরেছে। একদম, আমি মনে প্রাণে একদম বাঙালি। বাড়িতে কি বাংলায় কথাবার্তা বলেন? বাবা বাংলার প্রফেসর ছিলেন, খুব নামকরা লোক ছিলেন, অনেক লেখাপত্র। বাবার পরিবেশটা ছোটবেলায় ওরকম ছিল, চারিদিকে সাহিত্য চর্চা, বড় বড় সাহিত্যিক, কার্টুনিস্ট। পবিত্র কাকু বাবার বন্ধু, পবিত্র কাকুকে বারবার দেখেছি। চণ্ডী লাহিড়ী কার্টুনিস্ট বারবার দেখেছি। এছাড়া গৌরকিশোর ঘোষ ছিলেন, ওনার আমাদের বাড়িতে বারবার আসা যাওয়া ছিল, অনেক দেখেছি ওনাদের। একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছেন বড় হওয়ার জন্য একদম। তো গান শেখা শুরুটা কি বাড়ি থেকেই? বাড়ি থেকেই। ব্রজেন্দ্র কুমার চক্রবর্তী, পারুলিয়ার যিনি আনন্দলোক, ওনার কাছে হাতে খড়ি। তারপরে কলকাতায় শিশুমিত্রা দি, যেটা আগে বললাম। তারপরে বনানী দি, আমেরিকায় গিয়েও গানটা চালিয়ে রেখে গেছেন বনানী ঘোষের কাছে। এবার গান না কবিতা? কবিতা ছোট্ট করে বলে একটুখানি গান করি। রবীন্দ্রনাথের গান বা কবিতাগুলো পড়লে মনে হয় না যে আলাদা, মনে হয় সব কবিতায় বোধহয় গানে সুর দিলে গান হবে, গানগুলো কবিতা করে বলা যায়। এবং আমার মনে হয়েছে যদি একজন কবি গান বা কবিতা লিখতে পারেন, তাহলে একজন শিল্পী কেন না গান বা কবিতা একসাথে করতে পারেন। সেজন্য আমার এই প্রচেষ্টা। মৃত্যুকে রবীন্দ্রনাথ অন্যভাবে দেখেছিলেন। সেখানে দুঃখ নয়, সেখানে রয়েছে শান্তি, শান্তির পারাবার। সেখানে কষ্ট নেই, সেখানে আছে একটা অপূর্ব একটা যে শান্তির জায়গা, তাকে নিজের মতো করে নিজের মননে নিয়ে আসা। রবীন্দ্রনাথের কাছে মিত্র চেতনা এরকম। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি। তুড়ি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি। বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। প্রভাতে যে পাখি সবে গেছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, থাক থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। সমঘে শান্তি পারাবার, ভাষা তরণে হে কর্ণধার। সমঘে শান্তি পারাবার,
আমরা গানেই কবিতায় দুঃখ মননে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনায় আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গিয়েছি। একদম শেষের কবিতা এবং শেষের গানে দাঁড়িয়ে রয়েছি। সহেলিকে অনেক ধন্যবাদ জানাবো, ভীষণ ভালো একটা সুন্দর সময় কাটালাম। আর ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, ধন্যবাদ আমাদের শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং এর ভাইদের, ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী 22শে শ্রাবণ, তার আগের বিশেষ অনুষ্ঠান আজকে দুঃখ মননে মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথের শেষ কবিতা শেষ গান। গান শুনতে শুনতে বিদায় নেব। দিন শেষ হয়ে এলো, আধার এলো ধরণী, আর বে কাজ নাই তরণী। হ্যাঁ গো, এ কাদের দেশে বিদেশি নামিনু এসে, তাহারে শুধানু হেসে যেমনি, অমনি কথা না বলি, ভরা ঘাট ছল ছলি, নত মুখে গেল চলি তরুণী। এ ঘাটে বাঁধিব মোর তরণী। নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এদেশ লেগেছে ভালো নয়নে। স্থির জলে নাহি সারা, পাতাগুলি গতি হারা, পাখি যত ঘুমে সারা কাননে। শুধু এ সোনার সাঁঝে বিজনে পথের মাঝে, কলস কাঁদিয়া বাজে কাঁকুরে, এদেশ লেগেছে ভালো নয়নে। ঝুলেছে মেঘের আলো কনকের ত্রিশূলে, দেউটি জ্বলেছে দূরে দেউলে। শ্বেতে পাথরেতে গড়া পথখানি ছায়া করা, ছেয়ে গেছে ঝরে পড়া বকুলে। সারি সারি নিকেতন বেড়া দেওয়া উপবন, দেখে পথিকের মন আকুলে। দেউটি জ্বলেছে দূরে দেউলে। রাজার প্রাসাদ হতে অতি দূর বাতাসে, ভাসিছে পূরবী গীতে আকাশে। ধরণী সম্মুখ পানে চলে গেছে কোনখানে, পরাণ কি যেন কেন উদাসে। ভালো নাহি লাগে আর আসা যাওয়া বারবার, বহুদূর দুরাশার প্রবাসে। পূরবী রাগিনী বাজে আকাশে, কাননে প্রাসাদে ছুড়ে নেমে আসে রজনী, আর বে কাজ নাই তরুণী। যদি কোথা খুঁজে পাই মাথা রাখিবার ঠাই, বেচা কিনা ফেলে যাই এখনি। যেখানে পথের বাঁকে গেল চলি নত আঁখে, ভরা ঘট লয়ে কাঁধে তরুণী। এই ঘাটে বাঁধো মোর তরণী। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবার আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবার আমি প্রণাম করে যাই।
ফিরাইয়ে দিন দ্বারে যাবে রাখে না আর ঘরের দাবে ফিরাইয়ে দিন দ্বারে যাবে রাখে না আর ঘরের দাবে সবার আজ প্রসাদ বানে যায় সবার আমি প্রণাম করে যাই। অনেক দিনে ছিলাম প্রতিবেশে দিয়েছে যত নিয়েছে তোর বেশে অনেক দিনে ছিলাম প্রতিবেশে দিয়েছে যত নিয়েছে তার বেশে প্রভাত হয়ে এসেছে রাতে নিবিয়া গেল মনের বাতে প্রভাত হয়ে এসেছে রাতে নিবিয়া গেল মনের বাতে পড়েছে ডাক চলেছে আমি তোমায় সবার আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই